রবীন্দ্রবাবু, অদ্ভুতভাবে এই দায় ঠেলাঠেলের মধ্যে ভুগতে হয় কিন্তু সেই সাধারণ মানুষকে। সাধারণ মানুষ অন্য সংস্থানের জন্য যাচ্ছেন, তাদের প্রাণ চলে যাচ্ছে, যেখানে দায় কেউ নেবে না। শুধু বলতে হবে সাধারণ মানুষ কেন সচেতন নয়, ব্যবসায়ীদের সচেতন হওয়া উচিত ছিল। আবার দেখুন দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য চাকরি চলে গেল, মাসুল গুনতে হচ্ছে ওই চাকরি হারাদের, কিন্তু দায় কারোর নয়। দায়টা সম্পূর্ণ ওই রাজনীতির পাকে চক্রে যারা জড়িয়ে পড়ে ওই সাধারণ মানুষ। দেখুন, মাননীয় অমিত শাহজি একটা কথা ঠিকই বলেছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার দুর্নীতিকে একদম প্রাতিষ্ঠানিকৃত অবস্থায় করে দিয়েছে। কিন্তু তার সঙ্গে ওনার এটাও বলা উচিত ছিল যে দুর্নীতির গণতান্ত্রিকরণ বলতে যা বোঝায় সেটাও কিন্তু এই তৃণমূল সরকার করেছে। আপনি এখানে তো একটা প্রাতিষ্ঠানিক জায়গায় ওয়াইমোমোকে দিয়ে দেখছেন, অন্যদিকে যদি পঞ্চায়েত স্তর থেকে আপনি লক্ষ্য করেন, একটা পঞ্চায়েত লিডারের বাড়ি হয়েছে 3 তলা 4 তলা বাড়ি, বিশাল জমি, ভেরি সমস্ত কিছু দখল করে বসে আছে, এই রকম একটা জায়গায় চলে গেছে। আমি এটা উনি বুঝতে পারছেন, এটা নিয়ে ওনার বিজেপি সরকারের এতগুলো টিম কাজ করছে, অথচ অবাক ব্যাপার একটা কোনো জায়গায় কোনো মানে মুখ্যমন্ত্রী বা তৃণমূল দল কোনো বিপদে পড়ছে না। মানে বিপদে পড়ছে না বলতে আমি বলতে চাচ্ছি মুক্ত করতে কি কেউ চায়, কেন্দ্র বা রাজ্য কারো সদিচ্ছা? সেইখানেই তো সদিচ্ছার অভাব দেখতে পাওয়া যাচ্ছে যে এতদিন ধরে এত ব্যাপার ঘটলো। সিবিআই কার আন্ডারে আছে বলুন তো? সিবিআই আছে পিএমওর আন্ডারে। ইডি কার আন্ডারে আছে? ইডি আছে ফিনান্স মিনিস্টারের আন্ডারে। এরা তার মানে কি এদেরকে কোনোভাবে কোনো গাইড করছেন না বা ডিরেকশন দিচ্ছেন না, নাকি অন্য ডিরেকশন দিচ্ছেন যে এখন ধরা যাবে না? কেন এই ঘটনাটা ঘটছে? এই পশ্চিমবঙ্গের বিজেপি তার নেত্রী বা নেতা, বিরোধী দলের নেতা চিৎকার চেঁচামেচি করছেন, আর মধ্যে থেকে এই রোগগুলো বেরিয়ে যাচ্ছে। দেখুন, এটা ঘটনা আজকে অমিত শাহজি পরিষ্কার করে বলবার চেষ্টা করেছেন, দুর্নীতি হবে তাদের মূল নির্বাচনে, 26-এর নির্বাচনের ইস্যু হতে চলেছে দুর্নীতি। কারণ দুর্নীতির গণতান্ত্রিকরণ হয়েছে, অর্থাৎ দুর্নীতির ভিকটিম চতুর্দিকে পঞ্চায়েত থেকে শুরু করে নাজিরাবাদ পর্যন্ত ছড়িয়ে আছে। এবং এদের এক এক করে উনি বোঝাতে চাইছেন যে আমরা চুনকে এদেরকে বিচার দেব। মানে যারা এই দুর্নীতি করে বিভিন্ন রিসোর্স ডিপ্রাইভ করেছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, এই সমস্ত মানুষ যারা ভিকটিম হচ্ছে তাদেরকে করবেন। এবং এখানে কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে উনি বারবার বলেছেন, আজকে দেখুন উনি বলেছেন 50% আসন নিয়ে আমরা আসবো। এই বলবার জায়গাটা কোথায় পেয়েছে এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। 58 লাখ, ওটা কিন্তু ফাঁকা বুলি দিচ্ছেন না। এই যে বারবার করে এরা বলছেন বারবার আসেন চলে যান, এই ফাঁকা বুলি কিন্তু নয়। আমি একটু আগে হিসাবগুলো করছিলাম, 7 কোটি 6 কোটি 90 লক্ষ এইরকম জাতীয় মানুষ ভোট দিয়েছিল, ভোটার টার্ন আউট ছিল পশ্চিমবঙ্গে 2019 সালে। সেখানে 7 কোটির মধ্যে এবার আপনি ধরে নিন যে 58 লক্ষ, মানে 60 লাখ বাদ গেছে। তাহলে যদি এই জিনিসটা আপনি হিসাব করেন, প্রায় 10%, মানে 9.8% এই পরিমাণ ভোটার কিন্তু মানে গেইন করবে বিজেপি যদি আমরা 39-এর সঙ্গে 9, কারণ ওই ভোটটা কিন্তু কোনোভাবে তৃণমূলের কাছে যাবে না। কারণ ওই যে কাটা ভোটটা চিরকাল তৃণমূল পেয়েছে, এবার যদি ওই কাটা ভোটটা বাদ দিয়ে আপনি হিসাব করেন তাহলে ওই 9.8% গেইন করবে কিন্তু বিজেপি। কি ভুলভাল বিশ্লেষণ করছেন আপনি, একদম আমি বলছি আপনার যুক্তিটাও আপনি দেবেন, আপনার অঙ্ক থাকতেই পারে, সেই অঙ্কটাও আপনার কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে শুনে নি রবীন্দ্রনাথ বাবু কি বলছেন। তাহলে এই যে উনি যে বলে গেলেন যে 50%, এই 50% যদি আপনি হিসাব করেন 39-এর সঙ্গে 9% যোগ করেন তাহলে 48, এবং ওরা হিন্দু কনসলিডেশনের জন্য বেশ কিছু ভোট ওরা পাবেন। এবং অন্যদিকে তৃণমূলের মুসলিম ভোটে একটা আঘাত আসবে, এইটা উনি বুঝতে পারছেন। কিন্তু বিজেপির সেই সংগঠনটা কি আছে অঙ্কের হিসেবে? আপনি বলছেন যে সংগঠন বানানোর জন্যই তো এবার আর বড় বড় মিটিং করছেন না, কর্মী সভা করছেন, কর্মী সম্মেলন করছেন, বুথ লেভেলের মিটিং হচ্ছে। কিন্তু বড় বড় যে বারবার করে তৃণমূল যেটা বলে যে হাওয়া জাহাজ চেপে আসছেন আর বলে চলে যাচ্ছেন, মিটিংগুলো করে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবং অমিত শাহজি করে যাচ্ছেন এবং কোনো তার ফল হচ্ছে না। ওরা স্ট্র্যাটেজি পাল্টিয়েছে।
স্ট্র্যাটেজি এবার বুথ জায়গাকে বুথকে সংগঠনকে আরো অর্থাৎ জোরদার রবীন্দ্রনাথ করবার বাবু চেষ্টা বলছেন কোন ফাঁকা আওয়াজ ফাঁকা বুলি নয়, একেবারে সংগঠন মজবুত বলেই অঙ্ক কষে এগোচ্ছে বিজেপি। বৈশ্বনাথদা, আমি আপনাকে বলে দিয়ে গেলাম, আজকে 31শে জানুয়ারি 2026, আপনি নির্বাচনের ফলাফলের দিন ওনাকে ডাকবেন, আমি আসবো আমাদের দলের থেকে। এই যে ওরা প্রতিবার যে বলে যে আমাদের শতাংশ হিসাবে আমরা 39%, 40%, আপনি যেটা বলতে চাইছেন উনি যে ভোটটা বাদ গেছে, সেটা ভোটটা পড়তো, আপনি এখানে প্রমাণ করে দিন, আপনাদের আর্কাইভ স্ট্রং, যে ভোটার বাদ গেছে সেই ভোটার কোন সময় ভোটে পোল রয়েছে। মিথ্যাচার করার কোন লিমিট আছে? সমস্ত দেখুন, তৃণমূল ছাড়া এই রাজ্যে কেউ নেই বুথ লেভেলে। বৈশ্বনাথদা কবে থেকে জ্যোতিষ চর্চা করছেন আমার জানা নেই, কিন্তু যেটা রবীন্দ্রনাথ স্যার বললেন, উনি তো আপনাদের মুখপাত্র। বলুন না, আমার কেন মুখপাত্র? উনি তো বোঝাই গেল। আপনার হয়ে কথা বললে তখন আপনার উনি তো ভালো লাগবে। বিজেপির আরে হয়ে আমি কথা তো বলছেন। বলছি, উনি রাজনীতি নিয়ে চর্চা আপনাদের করেন, হয়ে পড়াশোনা করেন, উনি বলেছেন। কিছুই খালি রবীন্দ্রনাথ পড়াশোনা স্যারের, জানেন না। হ্যাঁ আপনারাই পড়াশোনা করেন, আর পড়াশোনা করে ওই যে বলেছিল বিশ্লেষণের সমস্যা হচ্ছে কি যাদের পক্ষ নেবে সহজেই তাদেরকে দাগিয়ে দেওয়া যায় কে কার পক্ষে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে দেখুন, উনি যেটা বলেছেন ওনার মতন করে বলেছেন, ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের রাজনৈতিকভাবে আমরা স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছি, নিঃসন্দেহে প্রত্যেকেই জেতার জন্য এগোচ্ছে। পুজোরও চিত হয়ে সবার ইচ্ছা করে, যারা ধরুন এই মুহূর্তে শূন্য বামেরা, তারাও তো নিশ্চয়ই তারাও নিজেদের মতন স্ট্র্যাটেজি নিয়ে অ্যাকশন নিতে হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে অন্য। আমার বক্তব্য রবীন্দ্রনাথ স্যার একটা কথা যেটা বললেন, আমি সেটারই কাউন্টার করতে চাই। উনি বললেন সিবিআই কি করছেন। স্যারের একটু মনে রাখা দরকার যে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন বিরোধী রাজ্য তারা একজোট হয়ে সিবিআই যাতে নিজে থেকে রাজ্যে না ঢুকতে পারে, দুর্নীতি তদন্ত না করতে পারে, সেটা কিন্তু দুর্নীতিগ্রস্ত পুরোটা ছিল, তারা করেছে। কিন্তু এরা তো কি আদে সিবিআই ইডি তদন্ত করছে, তো তারা মারও খাচ্ছে। আমার একটা কথা আছে, এটা এবার একটু বলতে দাও। মধুজা রিঅ্যাকশন নিতে হবে। বলছি যে আমি এটা পুজোর চিত হয়ে শোয়ার ইচ্ছেটা শুনে ভালো লাগলো। বিজেপিও তো একদিন এ রাজ্যের বিধানসভায় শূন্য ছিল, সেদিনও বিজেপি পুজোই ছিল, চিত হয়ে শোয়ার শখ হয়েছিল কোনোদিন। আমি বলছি সেটা হলো যে এই যে অমিত শাহ এতগুলো কথা বলে গেলেন, এত কথা, এত কবে কি হবে না হবে, তারপর আমরা ভোটারের মানে পার্সেন্টেজ শুনলাম। এখন দেখুন, এই সমস্ত সংখ্যার কচকচানি বিজেপি নেতাদের মুখ থেকে আমরা বারবার শুনছি। আমরা 1.5 কোটি রোহিঙ্গা সমস্ত শুনেছিলাম, তারপরে আমরা হচ্ছে যে আজকে শুনলাম। আমি ওই যখন রবীন্দ্রনাথ বাবু বলছিলেন, আমি তখন হাত তুলে বললাম যে অতি সরলীকরণ হয়ে গেল হিসেবটা। এটার কারণেই বললাম যে ধরুন এই যে বর্ডার এলাকাগুলো, যে এলাকাগুলোতে দাঁড়িয়ে বিজেপি জিতেছিল, বিজেপি ভালো ফল করেছিল, সেখানে দাঁড়িয়ে যে হিন্দু মানুষের ভোট বাদ যাচ্ছে, ওনারা তো হিন্দু মুসলিমের ভিত্তিতে দেখেন, আমরা গরিব বড় লোক দেখি। এখন ওদের দেখার আর আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা। সেটা যাই হোক না কেন, ওরা যে দৃষ্টিভঙ্গিতে দেখেন, সেটাতেও ধরে বলছি যে এই যে হিন্দু মানুষ যাদের ভোট বাদ গেছে, আপনি নিশ্চিত রবীন্দ্রনাথ বাবু তারা কেউ বিজেপির ভোটার ছিল না কোনোদিন। ফলে দাঁড়িয়ে অমিত শাহকে মানে সমর্থন করার জন্য এত সরলীকরণ করে একটা বিশ্লেষণ নামানো আপনার মতন মানুষকে বোধহয় একটা শোভা হয়। বলতেই হবে আমাকে 10 সেকেন্ড। না হিন্দু মুসলিম তোমাদের একটা প্রতিবাদের জায়গা থাকতে পারে, অন্য যুক্তি থাকতে পারে, অবশ্যই সেটা কি সেটাও গ্রহণ করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।